হ্যালো। হ্যাঁ, বলুন কেমন আছেন? হ্যাঁ, হ্যাঁ স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো স্যার আছি আলহামদুলিল্লাহ। একটি বিতর্কিত বিষয় জানার জন্য আপনাকে ফোন করলাম। বিশেষ করে WBSR নিয়ে তো সবাই আতঙ্কিত, বিশেষ করে যারা ডিলেট হয়েছে। এবার তারা তো ভোটও দিতে পারেনি। কিন্তু আরেকটি বিষয় মুখ্যমন্ত্রী গতকাল হয়তো ঘোষণা করলেন CAA। সিএএ যাদের হ্যাঁ, নাম থাকবে না তারা এই তো মানে বিএসএফ এর কাছে তুলে দেবে, গ্রেপ্তার করা হবে এবং কিন্তু এই ডিলেট ভোটাররা কিন্তু ভয় পাচ্ছে এখানে। সিএএ এর সঙ্গে গুলিয়ে ফেলতে। তো বিষয়টা কি? এর সঙ্গে এর কি রিলেশন রয়েছে? কোনো যোগাযোগ নেই। সেই অর্থে আজকের দিনে দাঁড়িয়ে এই বর্তমান পরিস্থিতিতে কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, কারণ হচ্ছে সিএএ হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এটা একটা রাইট। 2019 এর আইন। হ্যাঁ, এটা অ্যামেন্ডমেন্ট আসলে এটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা আপনার 1950 সালে ছিল। সেই সিটিজেনশিপ অ্যাক্টটাকেই এটা হ্যাঁ, আহ, আপনার অ্যামেন্ড করে পরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 সালে। সিটিজেনশিপ অ্যাক্ট ছিল 1955 সালে, সরি হ্যাঁ। 1950 হবে না, 1955। যাই ১৯৫৫। হোক, এবার হ্যাঁ, হ্যাঁ, এবার যেটা ব্যাপার, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ হুম, যেটা বলছে যে হুম। ভারতের প্রতিবেশী দেশ, এই তিনটে প্রতিবেশী দেশকে মেইনলি এখানে হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ। বাংলাদেশ। এই তিনটে প্রতিবেশী দেশে যারা মাইনরিটি, হ্যাঁ, সেই মাইনরিটি আবার 5-7খানা সেক্টে ভাগ আছে। যেমন ধরুন, সেখানকার যারা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, এরা মানে হ্যাঁ, এই সমস্ত দেশগুলোতে তো মুসলিম জনবসতি বেশি, মানে সংখ্যাগুরু হচ্ছে মুসলিম ওখানটাতে। হ্যাঁ, হ্যাঁ, তো সেইখানটাতে যারা সংখ্যালঘু, তাদের ওপরে হ্যাঁ, যদি ধর্মীয় কারণে কোনো অত্যাচার হয়ে থাকে, হ্যাঁ, সেই অত্যাচারের জন্য যদি তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয় এবং ভারতবর্ষে আশ্রয় নেয়, হ্যাঁ, তাহলে তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী হ্যাঁ, ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারে। এর জন্য একটা পোর্টাল খোলা হয়েছিল। হ্যাঁ, এবং এখানে মাথায় রাখতে হবে যে রিলিজিয়াস পারসিকিউশনের জন্যই কিন্তু তাদেরকে আসতে হবে, যে ধর্মের কারণে তারা অত্যাচারিত হয়েছে ওইসব হ্যাঁ, দেশে। হ্যাঁ, এবার এখানে কিন্তু মাথায় রাখতে হবে, প্রতিবেশী দেশ ভারতবর্ষে আরো আছে। হ্যাঁ। যেমন ধরুন, নেপাল আছে, ভুটান আছে, ভুটান আছে, শ্রীলঙ্কা আছে। শ্রীলঙ্কা আছে। হ্যাঁ, কিন্তু এখানে এক্সক্লুশন আছে এইসব দেশের, মানে এইসব দেশের জন্য কিন্তু এটা নয়। এটা হচ্ছে আপনার আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের। বাংলাদেশের জন্য। এবং এই যে পোর্টালটা খোলা হয়েছিল, হ্যাঁ, এই পোর্টালে কিন্তু আপনাকে আপনার পাসপোর্টের ডিটেলস দিতে হবে হুম। এবং যে সময়টার মধ্যে আপনাকে ভারতবর্ষে আশ্রয় নিতে হবে তারও একটা টাইম লিমিট ছিল। হ্যাঁ, সেই টাইম ২০২৪ লিমিটটা সালের হচ্ছে একটা নির্দিষ্ট একটা টাইম ছিল হয়তো। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি 2024 সালের 31শে আগস্টের মধ্যে আপনাকে ভারতবর্ষে ঢুকতে হবে এবং আপনাকে দেখাতে হবে যে ধর্মীয় কারণে আপনার উপর ওই দেশে অত্যাচার হয়েছে হুম, এবং তার জন্য আপনি ভারতবর্ষের নাগরিকত্ব চাইছেন। হুম, এবার এখানে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন গতকালকে, সেটা কেন বলেছেন? তার কারণ হচ্ছে যে এরকমটা দেখা গেছে যে এমন অনেকেই আছেন যারা ওই দেশ থেকে এখানে, মানে এই তিনটে দেশ থেকে এখানে এসছেন হুম, এবং তারা দাবি করছেন যে তারা ওখানে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, হুম, কিন্তু সিটিজেনশিপ নেওয়ার ব্যাপারে তাদের মধ্যে টালবাহানা দেখা গেছে, হুম, বা তারা সিটিজেনশিপ এখনো পর্যন্ত নেয়নি বা পোর্টালে আবেদন করেনি। হুম, তো যে কারণে এই তাদের যে একটা ধীরে চলা মনোভাব, আমার ধারণা সেইটাকেই ত্বরান্বিত করার জন্যই গতকালকে মুখ্যমন্ত্রীর ঘোষণা। এই আচ্ছা, আপনার যেটা প্রশ্ন, মেন প্রশ্ন, যে এসআইআর এর সঙ্গে এটা কতটা সম্পর্কিত। রাইট। এবার এসআইআর এর সঙ্গে এটা সম্পর্কিত আমার আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে একেবারে নয় আজকে হ্যাঁ, দিনে দাঁড়িয়ে। কারণ হচ্ছে এসআইআর এ যাদের নাম ডিলিট হয়েছে, ডিলিটেড ভোটার যারা, তারা তো ভারতীয় নাগরিক অলরেডি। আর অলরেডি। এখানটাতে নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। হ্যাঁ, দেখুন, আমি যেমন দেখবেন, কালকে আমি বলেও ছিলাম, কোনো একটা জায়গায় বলছিলাম যে যারা এসআইআর এর ডিলিটেড ভোটার, হ্যাঁ, তারা হচ্ছে ভারতীয় নাগরিক বাই বার্থ। এবার হ্যাঁ, এখানে মাথায় রাখতে হবে যে ভারতীয় নাগরিক বাই বার্থ যখন বলছি, সেটারও কিন্তু আবার তিনটে সেগমেন্ট আছে। যদি আপনার জন্ম 1950 সালের 26শে জানুয়ারির পরে হ্যাঁ, এবং 1987 সালের জুনের 30 তারিখের আগে হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি অটোমেটিক্যালি জন্মসূত্রে ভারতীয় নাগরিক। আচ্ছা, মানে 1987 সালের 30শে জুনের আগে হলে। হ্যাঁ, আর যদি দেখা গেল 1987 সালের 31শে, মানে 30শে জুনের পর, মানে পয়লা জুলাই থেকে 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের মধ্যে আপনার জন্ম হয়, তাহলে আপনার পিতামাতার মধ্যে যে কোনো একজন যদি ভারতের নাগরিক হয়, হ্যাঁ, তাহলে আপনি
বার্থ ইন্ডিয়ান সিটিজেন। হ্যাঁ, বুঝতে পারলেন? মানে সেকেন্ড ক্রাইটেরিয়া, মানে সেকেন্ড ক্রাইটেরিয়া এই যে টাইম লাইনটা, সেটা হচ্ছে জুলাইয়ের 1 তারিখ 1987 সাল থেকে ডিসেম্বরের 2 তারিখ 2004 সাল। 2004 এর সাল। মধ্যে যাদের জন্ম, তাদের পিতামাতার মধ্যে যে কোনো একজন যদি ভারতীয় নাগরিক হয়, তাহলে সে কিন্তু ভারতীয় নাগরিক ভারতীয় হয়। নাগরিক, হ্যাঁ, আর যাদের 2004-এর ডিসেম্বরের 3 তারিখ থেকে যাদের জন্ম, হ্যাঁ, তাদের মধ্যে থেকে তাদের প্যারেন্টদের দুজনকেই ভারতীয় নাগরিক হতে হবে, তবেই সে জন্মসূত্রে ভারতীয় নাগরিক হতে পারবে। ইয়েস, এইবার এসআইআর প্রসেসে যাদের এই ইলেকটোরাল রোলে নাম তোলার জন্য এই প্রসেস এক্সারসাইজ এত বড় হলো বিহার তারপর পশ্চিমবঙ্গে, হ্যাঁ, এখানে যাদেরকে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হলো, তারা তো প্রত্যেকেই 3টে ক্রাইটেরিয়ার মধ্যে কোনো না কোনো ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে। রাইট, 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 ঠিক, এরা তো অলরেডি দেশের নাগরিক, রাইট, এবং এই দেশের নাগরিকত্ব কাড়ার জন্য তো এসআইআর প্রসেস নয়। না, সুতরাং তাদের এই ব্যাপারে অন্ততপক্ষে চিন্তার কোনো কারণ নেই। তবে ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সরকার যেভাবে খুব তড়িঘড়ি একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে, এবং সিদ্ধান্তগুলো নেওয়ার মধ্যে কোনো গ্যাপ থাকছে না বা ভাবার সময় থাকছে না, মানুষ তাতে ভয় পাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে রাজনীতি। কারণ আগের দফার সরকার যারা চালিয়েছিল, তারাও এই যুদ্ধটাই দেখাতো যে বিজেপি চলে এলে অমুক হবে তমুক হবে, দেশ থেকে তাড়িয়ে দেবে। এবার মানুষ ভয় পাচ্ছে সত্যি করে যে বিজেপি চলেও এসছে আর একটার পর একটা ঘোষণা হচ্ছে, তাহলে কোনটার সাথে কি জড়িয়ে আছে। এরপর শোনা যাচ্ছে সেন্সাস হবে, সেন্সাসের অনুমোদন হয়েছে, তাহলে আমাদেরকে কি ছাড়া করতে হবে, এরকমই ডিলিটেড ভোটাররা ভয় পাচ্ছে। কিন্তু আমি অন্ততপক্ষে আমার তরফে আশ্বস্ত করতে চাই যে এই আপনার যে এটার প্রসেসে যদি নাম বাদ দিয়ে থাকে, এবং হুম, তার পরিপ্রেক্ষিতে আপনি যে আপিলটা করেছেন, হুম, সেই আপিল পেন্ডিং থাকা অবস্থাতে আপনার এইটা প্রথম কথা ইলেকটোরাল রোলে নাম ওঠার জন্য হ্যাঁ, একদম মানে পরিষ্কার নিয়ে বুঝে যান। হুম, এবার দেখা গেল ইলেকটোরাল রোলের আপনার নামটা ঠিকঠাক হয়েছে কি হয়নি, তার জন্য সাপোর্টিং ডকুমেন্টস দিতে হয়েছে, হুম, যেটাও আপনাকে কিন্তু সিটিজেনশিপ হিসাবে পাশাপাশি প্রতিষ্ঠিত করে। কিন্তু যদি কারোর মনে এই ডাউট থাকে যে আমার নামটা যদি অ্যাপিলেট ট্রাইব্যুনালের আপিলটা থেকেও বাদ চলে যায়, তাহলে কি আমার কাছে রাস্তা বন্ধ হয়ে গেল? উত্তর হচ্ছে রাস্তা বন্ধ হয়নি, কারণ অ্যাপিলেট ট্রাইব্যুনাল তো কনস্টিটিউশনাল বডি হিসেবে ফাংশন করছে, তাহলে তার অ্যাপিল প্রেফার করার জন্য আপনার কাছে হাইকোর্ট রয়েছে। অবশ্যই, ট্রাইব্যুনালেও যদি আপনার এগেনস্টে যায়, আপনি চাইলে হাইকোর্টে আসতে পারেন। রাইট, সুতরাং এসআইআর এর এই প্রসেসটার সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে সিএএ যেটা বলেছে, হুম, সিএটা অন্তত পক্ষে কোনোভাবেই সম্পর্কিত নয়, কারণ সিএটা নতুন করে নাগরিকত্ব দেওয়ার কথা বলছে। আচ্ছা, আপনি বুক ঠুকে বলুন আমি এই দেশের নাগরিক, জন্মসূত্রে আমি এই দেশের নাগরিক, সুতরাং আপনার নাগরিকত্ব নিয়ে টানাটানির ব্যাপার সিএএ তে নেই। বুঝতে আচ্ছা, পেরেছেন? এবার তবে একটা কি, এবার আগামীতে যদি এরকম কিছু হয় যে সরকার নতুন করে কিছু ভাবনা চিন্তা করে মানুষকে বিপদে ফেলার জন্য হোক বা যে কোনো হোক বা ভয় সৃষ্টি করার জন্য হোক, কারণ দেখাই যাচ্ছে এটা যে সরকার বিভিন্ন ক্ষেত্রে, আগের সরকার এই সরকার সব সরকারি নাগরিকদের ব্যস্ত রাখছে, খালি একটার হুম, পর একটা কাজে ব্যস্ত রাখছে, যাতে তারা নাওয়া খাওয়া ভুলে খালি কাগজ ঠিক করতে বসে যায়। ঠিক, সুতরাং সেই রকম যদি কোনো পরিকল্পনা সরকারের থাকে, তবে সেটা চোখে অবশ্যই ধরা পড়বে। মানে আজকের দিনে এই মানে ডিজিটাল ট্রান্সপারেন্সির যুগে সরকার এমন কিছু করতে পারবে না যেটা খুব বড় ষড়যন্ত্র হয়ে আগামীতে ধরা পড়বে। যে সরকারই কিছু করতে চায় না কেন, সেটা আমরা ধরতে পারবো আশা করা যায়। ঠিক, তবে এখন এসআইআর এর নিয়ে যারা ডিলিটেড ভোটার, তাদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এটার ফলে। তারা তাদের অ্যাপিলটাতে মনোনিবেশ করুন, মনোযোগ দিন, এবং ঠিক, চেষ্টা করুন যাতে নামটা উঠে যায়। বেশ, 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 অনেক ধন্যবাদ স্যার, অনেক ঠিক ধন্যবাদ, আছে, ভালো থাকবেন। দারুণ তথ্য, ঠিক আছে, থ্যাংক ইউ।